নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমাদের বিষ্ণুপুরে এই দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে, অভিজিৎ ট্যুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমাদের আজকে বিষ্ণুপুরে এই দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় যাব সেই ট্যুর ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের গাড়ি চলে এসছে আর ওয়েদারটা এমনই, আজকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমাদের গাড়ি ওই যে চলে এসে গাড়ি দাদা দাঁড়িয়ে আছে, একটু যাই গাড়ি দাদার সাথে একটুখানি কথা বলে আসি। দাদা, কোথায় কোথায় যাবো আজকে আমরা? আজকে প্রথমে এখান থেকে যাব জয়রামবাটি, তারপর ওইখান থেকে জয়রামবাটি দেখে কামারপুকুর যাব। কামারপুকুর যাওয়ার পরে ওখানে কামারপুকুর ঘুরে টুরে দিয়ে আসবো বনলতা, বনলতার থেকে চাতাল হয়ে রিটার্ন। এই যে তোমাদের বলে দিল দাদা যে আমরা কোথায় কোথায় যাব, সেই স্পটগুলি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আর যদি তোমরা নতুন হও আমাদের চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বৃষ্টির মধ্যে আর কি রোড চেনাতে হবে না, রোড চিনি চিনে তো নিয়ে যাবে। মজা করতে করতে জয়রামবাটির দিকে যাচ্ছি। জয়রামবাটি হচ্ছে এখান থেকে বিষ্ণুপুর এই জায়গা থেকে 43 কিলোমিটার দূরে। সময় এখন কত লাগবে? 1 ঘন্টা লাগবে। গতকালকে আমরা ঘুরেছি বিষ্ণুপুরের মধ্যে, আর আজকে আমাদের ডেস্টিনেশন আউট অফ বিষ্ণুপুর, বিষ্ণুপুরের বাইরে। তো বেরিয়ে পড়েছি সবাই, এই যে পিছনে সব লাল লাল সাদা সব লাল ড্রেস পরে সবাই এই বেরিয়ে পড়েছি আমরা। আমাদের প্রথম ডেস্টিনেশন আজকের জয়রামবাটি। আমরা এখন রয়েছি বাঁকুড়া আরামবাগ রোডে, জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা চলেছি। তো রাস্তাটা দেখুন, রাস্তার ভিডিওটা একটু দেখুন। এই যে নেতাজি মোড়, এই যে নেতাজি মোড়ের সিগন্যাল। এখান থেকে ডান দিকে যাব আমরা জয়রামবাটির দিকে। হ্যাঁ, এটা হচ্ছে কতুলপুর নেতাজি মোড়। এখান থেকে এই ডান দিকে আমরা ঘুরে এই নেতাজি মোড় থেকে জয়রামবাটি 18 কিলোমিটার রাস্তা। জয়রামবাটি মায়ের ঘাট হচ্ছে ডান দিকে, আর সারদা মায়ের মন্দির হচ্ছে বাঁদিকে। আমরা যে বাঁদিকে যাচ্ছি। এখন পৌঁছে গেছি জয়রামবাটি। এই যে পেছনে এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি মা শারদার জন্মপীঠের এখানে। এখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা নিষিদ্ধ বাইরে থেকেই, তাই আমি একটু বললাম। আর আমরা এখানে গেছিলাম জুতো খুলে, মানে জুতো খুলেই প্রবেশ করা নিয়ম। মায়ের এখানে মন্দির আছে। মা এখানে 9 বছর বয়স পর্যন্ত ছিলেন। তারপর মায়ের বিবাহ হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে। তারপর মা এখান থেকে চলে যান। তারপর মা আবার কিছুদিন এখানে ছিলেন। এখানে ভোগও পাওয়া যায়। ভোগের টাইমিং হলো 11:30। বাইরে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে ঘুরছি। এই যে হাতে সবসময় ছাতা রয়েছে।
আর এই গেট থেকে ঢুকে বাঁদিকে রয়েছে অফিস। সে অফিসে ভোগের কুপন পাওয়া যায়। ভোগের কুপন, প্রতিটা কুপন 60 টাকা মূল্য। 60 টাকা দিয়ে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন এখানে। জয়রামবাটি মা সারদা মায়ের বাড়ি ঘোরা হয়ে গেল। এবার আমরা চলেছি কামারপুকুর, শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের জন্মভিটে। কামারপুকুর বাজার পৌঁছে গেলাম। এই আছে গাড়ি পার্কিং, এখানে যে পার্কিং জোন, এখানে গাড়ি পার্কিং করে আমরা হেঁটে হেঁটে যাব। আমরা পৌঁছে গেছি কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর পার্কিং এরিয়ার থেকে এই যে এদিক থেকে বাঁদিকে চলে যাব রামকৃষ্ণ মঠ। এখানে 11:30টার মধ্যেই ঢুকতে হবে, নাহলে মেন যে মন্দির রয়েছে মন্দির কিন্তু বন্ধ হয়ে যায় 11:15টায়। আমাদের একটু দেরি হয়ে গেছে, সেই জন্য একটু জোরে পায়ে হেঁটে মন্দিরের দিকে যত দ্রুত যাওয়া যায়। সামনে এখানে গেট রয়েছে, প্রায় বন্ধ হয়ে যাবে এক্ষুনি। এখানে ঠাকুরের মন্দিরটি প্রতিষ্ঠা হয় 1951 সালের 11ই মে। এখানে তোমরা ঢুকেই দেখতে পাবে ঠাকুরের হাতে লাগানো আম গাছ। এই আঠি দিয়ে আমাদের বাড়িতে গাছ লাগিয়েছি। তাই আমি পড়েছিল মহারাজদের বলে নিয়ে। এবার চলে এলাম ভোগ গ্রহণ করতে। কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে এখন বেরোলাম। আমরা এখানে ভোগ গ্রহণ করলাম সবাই মিলে। রামকৃষ্ণ মঠের ভিতরে কুপন সিস্টেম রয়েছে ভোগ গ্রহণের জন্য, যেরকম জয়রামবাটিতে যেরকম, কিন্তু এখানে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে, 40 টাকা পার হেড পার কুপন। প্রথমে ভাত, ডাল, 2 রকমের সবজি, সোয়াবিন আলুর সবজি, আর তার সাথে একটা ঘ্যাট ছিল, চাটনি, পায়েস। বেশ সুন্দর খেলাম দুপুরবেলা। কিভাবে আপনারা এই কুপন সংগ্রহ করবেন সেটাও একটু বলে রাখি। এই পিছনের দিকে রয়েছে মেন গেট। মেন গেট থেকে ঢুকে ডান দিকে রয়েছে অফিস। সেই অফিসেই আপনারা 40 টাকা পার হেড কুপন ওখান থেকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তারপরে চলে আসবেন এই দিকের গেটে। আরও ডান দিকে ঠিক 12টার সময়, প্রত্যেক দিন ঠিক 12টার সময় এখানে ভোগ দেওয়া শুরু হয়। কিভাবে তৈরি হয় এটা? এটা কলাইয়ের ডাল, বরবটি কলাই আর আতপ চাল বরবটি কলা আর আতপ চাল দিয়ে তৈরি হয়। সাদা পুজো, সাদা বনে এটা লাল পুজো আর সাদা পুজোর মধ্যে ডিফারেন্সটা কি? ওইটা রং মিশাই আর বেসনের তৈরি হয়, আর এটা হচ্ছে কলাইয়ের ডালে, আচ্ছা আচ্ছা। এটা রং দেওয়া নেই। এখানে এসে এই সাদা বোঁদে দেখে আর থাকতে পারলাম না। এখানকার প্রসিদ্ধ হচ্ছে এই সাদা বোঁদে, তাই একটু খেয়ে দেখলাম। আগে দিলেন দাদা, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বোঁদে আর জিলেপি ঠাকুর খেতে ভালোবাসতো, এই বোঁদে। আচ্ছা, হচ্ছে ঠাকুর খেতে ভালোবাসতেন, এই কারণেই মানে এখানে এইটা হচ্ছে প্রসিদ্ধ, বিখ্যাত, এই সাদা বোঁদে আর হচ্ছে জিলিপি। জিলিপিটা কিসের? বিউলির ডালের। কতটা নিলে? 200 গ্রাম সবার জন্য। দেখেছিস তুই কোনো দেখেছিস? কই লজ্জা পেয়ে গেল। এই হাত দিবি তো? এই দেখ, এই দেখ, এই দেখ লজ্জা, এই দেখ গাছ কি হয়ে গেল, এই দেখ। তুমি হাত দিয়ে ছেড়ে দাও, ও এমনি হয়ে যাবে। ওটা না। এই দেখ হ্যাঁ, গাছ, ওটাই। ফুল গাছে যেরকম কাটা, বেঁকা বেঁকা এরকম কাটা। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। আবার পাতা মেলে যাবে।
জয়পুর ফরেস্ট থেকে আমরা চাতালের দিকে যাচ্ছি। চাতাল হলো একটা এয়ারপোর্ট, যেটা পুরনো এয়ারপোর্ট বাঁকুড়াতে। তো সেখানে যাচ্ছি। তো সেই যাওয়ার পথে এখানে একটা জলপ্রপাত দেখতে পেলাম। এটা হচ্ছে মুকুটমণিপুরের যে ড্যাম রয়েছে, সেই ড্যাম থেকে এই জলটা আসছে। জলটা এসে এখান থেকে বয়ে চলে যাচ্ছে। কি স্রোত! খুব সাবধানে এখানে জলপ্রপাত দেখতে হবে। কি বিভৎস সাউন্ড! শুধু এইটুকু জলপ্রপাত, মানে জল এখান থেকে এইটুকু পড়ছে, তাতেই কি জলের ঢেউ! বাপরে ঢেউ! এই যে সবসময় বলে না চাতাল দেখতে গিয়ে আমাদের জঙ্গল সাফারি হয়ে যাচ্ছে। চারিদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মাটির রাস্তা। আহা হা! দেখো এই জঙ্গলের মধ্যে একটা ঘর, এই যে ঘর বানাচ্ছে, এর মধ্যে অনেকগুলো ঘর আছে দেখলাম। এই মুরগিও আছে, মুরগি মানুষ বাস করে, দেখো দেখেছো? ঢাকা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সব চাতালে যাবো। বাবা, সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। কোনো না, ফরেস্ট বিট অফিস এটা। কি সুন্দর জঙ্গল! এই যে আমরা চাতালে এখানে চলে এসেছি। এখানে এই যে রানওয়ে, এইটা ছিল হচ্ছে রানওয়ে। এই যে সোজা চলে যাচ্ছে। আমরা চাতালে রানওয়েতে চলে এসেছি। এটা বাঁকুড়ার মানে ব্রিটিশ আমলে, ইংরেজ আমলের এয়ারপোর্ট ছিল বাঁকুড়ায়। সেইখানে আমরা চলে এসেছি। আপনাদের ভিডিওটা দেখাচ্ছি যে এই জঙ্গলের মধ্যে, এখন জঙ্গল হয়ে গেছে, এই জঙ্গলের মধ্যে এয়ারপোর্ট। এই যে দেখুন, আমরা কিন্তু চলেছি, আমরা কিন্তু রানওয়ের উপর দিয়ে যাচ্ছি এখন। এটা কিন্তু রানওয়ে ছিল। এই যে রানওয়ে দিয়ে আমাদের গাড়ি চলছে, অনেক দূর অনেক দূর। কত দূর সোজা দেখা যাচ্ছে। ঠিক আছে, যে মাঝে মাঝে এখানে গাছ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু রানওয়ে। এই যে এখনো চলছি আমরা। ওটা শেষ? না না, আরো আছে, আরো আছে। চলেই যাচ্ছি আমরা। অনেকেই পিকনিক করতে আসে। ও পিকনিক স্পট, দারুণ পিকনিক স্পট এটা। আমরা এখনো চলছি। শাল বাগানটা সুন্দর। আর এদিকে ডাবল লাইন না, এটা হয়ে গেছে, গাছপালা হয়ে গেছে। ডাবল লাইন না এটা। এখনো চলছি, এখনো রানওয়ে কিন্তু এখনো শেষ হয়নি। এই যে এখানে শেষ রানওয়ে। হ্যাঁ, এইখানে শেষ। এই সামনে জঙ্গল, এখান থেকে আমাদের গাড়ি এখন ঘুরিয়ে নেব। হ্যাঁ, রাস্তা ছিল, এখন জঙ্গল হয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ঘুরিয়ে নিচ্ছি গাড়ি, আবার ব্যাক টু প্যাভিলিয়ন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্রিটিশ আমলের বাঁকুড়া সবচেয়ে পুরনো এয়ারপোর্ট ছিল। এখন চারিদিকে জঙ্গল হয়ে গেছে বলে কিন্তু এটা মনে হচ্ছে। কিন্তু এই যে দূর থেকে দূর তাক আমি ভিডিও করেছি, দেখেছেন পুরোটাই। এটা একটা রানওয়ে ছিল। আসলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা সত্যি একটা এয়ারপোর্ট ছিল। বাঁকুড়া আসলে, বিষ্ণুপুর আসলে আপনারা অবশ্যই আসবেন। সবাই যে যার মতন ছবি তোলায় ব্যস্ত। এই যে সবাই ছবি তুলছে। আরে বাবা, ওরে কি পোজ! আর এইদিকে হচ্ছে ক্যামেরাম্যান। এই যে ক্যামেরাম্যান, এই যে দাদার নাম হচ্ছে সাধন মণ্ডল। দাদাই আমাদের বাঁকুড়ার সাইট সিন, বিষ্ণুপুরের সাইট সিনগুলো আমাদের করাচ্ছে। জয়রামবাটি, কামারপুকুর আর এই যে চাতাল, সমস্ত সাইট সিনগুলো করাচ্ছে। আগামীকাল দাদা আমাদের সঙ্গে কিন্তু থাকবে। ঠিক আছে, আর দাদার নাম্বার আমাদের ভিডিওতে দিয়ে দেবো। আপনারা বিষ্ণুপুরে, বাঁকুড়ায় আসলে
খুব রিজনেবল প্রাইসে দাদারা কিন্তু ঘুরিয়ে দেবে। এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে, দেখো বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে। বাহ 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 বাহ, হ্যাঁ অসাধারণ অসাধারণ সুন্দর, বাহ বাহ। কি বিভৎস জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা জঙ্গল সাফারি করছি। বাপরে বাপ, পুরো ঘন জঙ্গল। খাড়া উঠছে, খাড়া উঠছে, খাড়া উঠছে। কিরকম রাস্তা দিয়ে যাচ্ছি দেখো আমরা, ওই দেখো বিষ্ণুপুরের জঙ্গল সাফারি করছি আমরা। হরিণ আর হাতি যদি দেখা যায়, কিন্তু এখনো পর্যন্ত আমরা অনেকটা পথ চলে এলাম, না দেখতে পেলাম হরিণ, না দেখতে পেলাম হাতি। না না দেখবে দেখবে, এখন বৃষ্টির জন্য তো সেই জন্য হাতি আর বেরোচ্ছে না, ঠিক আছে? তবুও যদি দেখা যায়, এখন এই রাস্তা দিয়েই, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়েই হাতি গনগনির দিকে গেছে, তাই আমরা গনগনিতে যাচ্ছি এখন। এখানে মাহিন্দ্রা গাড়ি সম্ভব, বোলেরো, স্করপিও বা মাহিন্দ্রা থর এগুলোই সম্ভব। তাছাড়া নর্মাল কিন্তু গাড়ি নিয়ে কিন্তু এই সমস্ত জায়গায় রাইড করা যাবে না, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি লাগবে। আমাদের জঙ্গল সাফারি প্রায় শেষ, এবার জঙ্গল থেকে মেন রোডে উঠছি, মেন রোডে উঠবো এবার। এটা দুর্গাপুর রোড। আমরা চলেছি এখন গনগনির দিকে। আমরা এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে 60। গনগনির পথে আর একটা সুন্দর জায়গা পড়লো, এটা হচ্ছে ভাটমারা জঙ্গল। এই যে এই রোড থেকে ডান দিকে ঘুরে গেলাম, গড়বেতা হুমগড় রোড। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গনগনি, তাই তো? এই যে গড়বেতা থানা, এটা এই যে এই যে আমরা ঢুকে গেলাম গনগনির রাস্তায়, গনগনি পিকনিক স্পট। ডান দিকে চলে গেল। আমরা চলে এসেছি গনগনি। দেখো পেছনে আমার কি সুন্দর দৃশ্য, দারুণ দারুণ। দেখো পেছনে ওটা কিন্তু শিলাবতী নদী, আর এই পাশে রয়েছে ছোট্ট ছোট্ট পাহাড়ের টিলা। এই চল তোমাদের ঘুরে ঘুরে দেখাই। এবার আমরা এখানে সুন্দর হচ্ছে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির বরাবর আমরা নিচে নামবো, আর তোমাদেরও দেখাবো যে এই সিঁড়িটা কত দূর পর্যন্ত আছে। তারপর মনে হচ্ছে ওখানে আমি দেখতে পাচ্ছি লাল মাটির রাস্তা। চলো তোমাদের দেখাই। গনগনির শিলাবতী নদীর পাড়ে যে টিলাগুলো রয়েছে, এই টিলাগুলো কিন্তু সুন্দর, অসাধারণ ভিউজ। নিচ থেকে খুব সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর, দারুণ অসাধারণ সুন্দর। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গনগনি রিসোর্ট। গনগনিতে এসে শিলাবতীর পাড়ে এই যে টিলাগুলো রয়েছে, যদি রোদ্দুর থাকতো মেঘলা আকাশ বলে এরকম লাগছে, আর যদি রোদ্দুর থাকতো এই টিলাগুলো পুরো গোল্ডেন কালারের লাগতো। দারুণ দারুণ, লাল মাটির ছোট পাহাড়, বেশ সুন্দর লাগছে দেখতে। আমি উপরে উঠছি, বলছিলাম না যে এইখান থেকে আরো সুন্দর লাগবে।
কি সুন্দর লাগছে এখান থেকে, দেখুন কি সুন্দর লাগছে। ও অসাধারণ ভিউজ, অসাধারণ ভিউজ, দারুণ দারুণ। সূর্যের আলো পড়লে আরো কত সুন্দর লাগতো এই জায়গাটা, এখন কল্পনা করতে পারছি না। হাওয়াতে ধরে রাখা যাচ্ছে না ক্যামেরা। এই যে আমরা এখন চলে এসেছি গনগনি। গনগনি হলো গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এই রিসর্টে তোমরা থাকতে পারো, আর না হলে এখানে তাছাড়া তোমরা এখানে ঘুরতেও পারো। একটি ছোট পার্ক আছে। এখানে হচ্ছে প্রবেশের মূল্য হচ্ছে মাত্র 5 টাকা। তোমরা ওই 5 টাকা দিয়ে তোমরা এই ভেতরে যে পার্ক রয়েছে ঘুরে আসতে পারো। আর তাছাড়া এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, চলো তোমাদের দেখাবো। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে সুন্দর এই ভিউটা আমরা উপভোগ করতে পারবো, চলো। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর এটা হলো গনগনি রিসোর্টের একটা কটেজ। সুন্দর কটেজটা। আর এই যে এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জায়গা রয়েছে, আর এই পাশে রয়েছে বসার জায়গা। এই যে বাদিকে কটেজ, কটেজগুলো রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। পিছনে যে সব বসার জায়গাগুলো রয়েছে, আর এই যে আমার ঠিক পিছনেই ওয়াচ টাওয়ার। এখানেই যাব, উঠবো এখন উপরে আস্তে আস্তে, চলুন। এই যে গোল গোল সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠে যাব। এই উঠে গেলাম। প্রচন্ড হাওয়া। পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারে। এই যে ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে, দারুণ। এই যে পিছনে নদী, দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে, অসাধারণ। এখানে আবার বাঁধাকপির চাষ করা হয়েছে। এই যে ভিতরগুলো লাগছে না মা, ওগুলো এই ফুলেরই গাছ। বাহ, সুন্দর তো সুন্দর ওই যে বাঁধাকপি। ভিতরে যে দোপাটি ফুল ওই চাষ করেছে, দেখো এই যেগুলো সাইড কি সব লেখা আছে? কংসাবতী, শিল্পাবতী, সুবর্ণরেখা। পুজো করছেন বাবার মন্দিরে। বাবা এখানে না সুন্দর বেশ পাথর দিয়ে সুন্দর করে হচ্ছে, খুব সুন্দর। দেখো নাম রয়েছে কে। আমরা টপে উঠে ভিডিও করে নিয়ে আসবো, ঠিক আছে? দেখো কিরকম